ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে চলছে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ। মধ্যপ্রাচ্যে যুদ্ধে চতুর্মুখী সংকটে বাংলাদেশ। জ্বালানির বাজারের অস্থিরতা ভোগাবে দীর্ঘমেয়াদে। আমদানি নির্ভর পণ্যের বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা বিশ্লেষকদের। নেপালে ঘোষিত হচ্ছে নির্বাচনের ফলাফল। ক্ষমতায় আসার পথে কেপি শর্মা ওলি সরকারের পতন আন্দোলনের জেনজি প্রজন্ম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমবারের মতো নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে বিএনপির 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ দিনের কর্মসূচি চলছে। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল 10:30টায় এ কর্মশালা শুরু হয়। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়। বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে চতুর্মুখী সংকটে পড়ছে বাংলাদেশ। জ্বালানির বাজারে অস্থিরতা ভোগাবে দীর্ঘমেয়াদে। আমদানি নির্ভরতায় অভ্যন্তরীণ বাজারে তৈরি হবে বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে খরচের চাপ পড়বে রিজার্ভে। দাম বাড়বে খাদ্য ও সেবা খাতের পণ্যে। চ্যালেঞ্জের মুখে নতুন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। এটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশেরও। ক্ষমতার মধুমাস পার না হতে বিশ্ব অস্থিরতায় বহুমুখী চ্যালেঞ্জে তারেক রহমানের সরকার। জ্বালানি ও নিত্যপণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ায় ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশে। এরই মধ্যে স্পট মার্কেটে বেড়েছে জ্বালানির দাম। অন্যদিকে দেশের জ্বালানি তেলের মজুদ রয়েছে 1 মাসেরও কম। স্বাভাবিক পরিস্থিতিতে জ্বালানির রিজার্ভ থাকা দরকার কমপক্ষে 45 দিনের। ফলে অশনি সংকেত বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহে। এমনি আমরা গ্যাস পুরো সাপ্লাই দিতে পারছি না। আমাদের যদি এলএনজি সাপ্লাই বিঘ্ন ঘটে তাহলে তো আমাদের সব দিকেই একটা সমস্যা হবে। অনেক ইন্ডাস্ট্রিকে বসিয়ে রাখতে হবে, অর্থাৎ থেকে শাটডাউন, ক্লোজড অবস্থায় থাকতে হবে। পাওয়ারের লোডশেডিং চলবে, এইসব সমস্যা চলে আসবে। আমাদের পরিবহন ব্যবস্থা হয়তো একটা বড় রকমের চাপের মধ্যে দিয়ে যেতে পারে। তারপরে একই সঙ্গে পুরো উৎপাদন ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের রপ্তানি এটাও কিন্তু একটা চাপের মধ্যে পড়তে পারে। সব মিলিয়ে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির কথা আমরা চিন্তা করছিলাম, তো সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং একই সঙ্গে যে খাদ্য উৎপাদনটা বিঘ্নিত হতে পারে। আর এটি ছাড়াও রপ্তানি বাজারে বড় রকমের ধাক্কা আসতে পারে। আর সব মিলিয়ে যে এই সরকারের যে অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে এখানে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, এগুলো তো আছেই। তো সেগুলো আমরা কিভাবে করব যদি আমাদের ব্যবসা বাণিজ্য না চলে? সুতরাং এখন এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেটা হয়ে গেছে আমাদের গলার কাটা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহে দ্রুত আমদানির বাইরে বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। তবে সেখানেও আছে সংকট, কারণ আমদানি করতে অর্থের যোগান দিতে খরচ করতে হবে রিজার্ভ থেকে। 1 মাসের যদি আমরা যেই জ্বালানি দিই, কিনি সম্পূর্ণ জ্বালানি, সবগুলার মূল্য যদি আমাদের ইভেন 25-30% বেশি দিয়ে কিনতে হয়, তাহলেও তো আমাদের $1-2 বিলিয়ন চলে যায়। হ্যাঁ, আমাদের তো মনে রাখতে হবে যে আমরা কতখানি আমদানি নির্ভর। এইসব জিনিস হ্যান্ডেল করার 2টো পন্থা আছে। একটা হচ্ছে দেশে ওইসব জ্বালানির প্রপার ভালো মজুদ রাখা, আরেকটা হচ্ছে যে আমাদের আরও বিস্তৃত করা সোর্স। এক জায়গা থেকে আমরা আনবো না। 2টো বিষয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো যে এই তেলের দাম বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে এবং যতটুকু স্টক আছে সেটুকুতে তারা মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন পয়েন্টে যেগুলো আছে, তো সেখান থেকে তারা এখন প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, মানে তারা যতটুকু পারে দামটা বাড়িয়ে রাখতে চাইবে। তো এটা একটা। আর যাদের কাছে আসলে রিজার্ভ আছে, তো তাদের কাছ থেকে আমাদের সোর্স করাটা এখন আশু কর্তব্য। তো এটা করে আপাতত আপৎকালীন যে সমস্যা সেগুলো সমাধান করা সম্ভব। তবে ডিজেলের জন্য আমাদের এক্সক্লুসিভলি হয়তো ভারতের উপর নির্ভর করতে হবে। ডিজেলটা হলে আমাদের আপাতত সমস্যার সমাধান কিছুটা হলেও হবে। কারণ হচ্ছে ডিজেলের উপরে আমাদের যে বড় পরিবহন ব্যবস্থা আর কি, তো সেটা যেমন, এবং কৃষি উৎপাদনটা নির্ভরশীল। দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি আমদানির পরামর্শ বিশেষজ্ঞদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
নেপালে ক্ষমতায় আসার পথে কেপি শর্মা ওলি সরকারের পতন আন্দোলনের জেনজি প্রজন্ম নেপালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আছে তাদের প্রতিনিধি দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। দলটির নেতৃত্ব দিচ্ছেন রেপার থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন। ভোটের প্রাথমিক ফলই বলে দিচ্ছে বালেন্দ্রই বসতে যাচ্ছেন নেপালের মসনদে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে এ পর্যন্ত দেয়া ফলাফলে বালেন্দ্র শাহর আরএসপির দল ১৬৫টি আসনের মধ্যে ৫টি আসনে জয় পেয়েছে। এছাড়া ১৬১ আসনে দেয়া প্রাথমিক ফলাফলে ১১০টি আসনে স্পষ্টভাবে এগিয়ে আছেন বালেন্দ্র শাহর দল। অপরদিকে নেপালের সবচেয়ে পুরনো দল গগন থাপা নেপালি কংগ্রেস ৪টিতে জয় ও ১১টি আসনে এগিয়ে আছে। একটি আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব নেপাল বা ইউএমএল। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলটি এগিয়ে আছে ১১টি আসনে। এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টি ২টি আসন জিতেছে এবং ১০টি আসনে এগিয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সৃষ্টি হয়েছে জ্বালানির সরবরাহ সংকট। এই আতঙ্কের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্প ও গ্যাস ফিলিং স্টেশনগুলোতে। স্টেশনের সামনে জ্বালানির অপেক্ষায় দাঁড়িয়ে যানবাহনের দীর্ঘ সারি। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী মুবাশির আহমদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুবাশির, পেট্রোল পাম্পগুলোতে আজকের কি পরিস্থিতি জানাবেন? রেখা, আপনি যেমনটা বলছিলেন আসলে রাজধানীর যে মেঘনা ফিলিং সেন্টার যে সেন্টারটি রয়েছে অর্থাৎ শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের অপোজিটে যে পাম্প, সেই পাম্পে আমি এখন অবস্থান করছি। আমি যদি আপনাকে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে এবং যে পরিস্থিতিটির কারণে আসলে বাংলাদেশের মানুষ তেলের যে সংকটের চিন্তাটা করছে, আসলে সেটা পরিস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারের এক ধরনের বিশাল লাইন রয়েছে, যে তারা আসলে তাদের যেই প্রয়োজনীয় তরল জ্বালানি সেটি কিন্তু পাম্প থেকে নেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়েছে। এবং আমি সংশ্লিষ্ট যেই পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলেছে যে বাংলাদেশে এখনও পর্যন্ত তেলের যে মজুত সেটি পর্যাপ্ত রয়েছে, তবে মানুষকে সচেতন করতে এবং তেল ব্যবহারে মিতব্যয়ী হতেই কিন্তু সরকারের যে উদ্যোগ সেটি নেওয়া হয়েছে এবং সেটা থেকেই কিন্তু এই যে লিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মোটরযান প্রতি ব্যক্তিগত গাড়ি প্রতি যেই তেল নেয়ার যে সীমা সেটি কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে এবং সেটার কারণেই মানুষ এই লাইন ধরছে পাম্পে। কিন্তু পর্যাপ্ত তেল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আরও একটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে বর্তমান যেই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে এবং তার কারণে কিন্তু সারা বিশ্বে তেলের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা কমেছে এবং এই কমে যাওয়ার কারণেই কিন্তু তেলের যেই মূল সংকট সেটি দেখার একটা আশঙ্কা তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।